নমস্কার, আমি দেবজ্যোতি মিশ্র, কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ থেকে। আসলে আপনাদের সাথে আমিও নিয়মিত শুনি, যেটা আমার ভালো লাগে যে অন্যান্য কোনো জায়গায় যেটা শুনতে পাওয়া যায় না। এই 90.8 মেগাহার্টজ থেকে আমরা নতুন শিল্পীদের শুনতে পারি, তাদের ডেমনস্ট্রেশন তৈরি হচ্ছে, তাদের আমরা সরাসরি শুনছি ও মানুষও শুনছে, এবং তাতে যেটা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নতুন নাম, নতুন সুর, নতুন স্বর, নতুন গান, নতুন ভঙ্গি, নতুন সঙ্গীতের এই কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ আমি নিয়মিত শুনি, আমার শুনতে ভালো লাগে। আসলে এটাও হয়তো একটা প্রচার, আপনারা শুনতে থাকুন। আমরা সবাই গান, বাজনা, সঙ্গীত, আলোচনায় আমরা সমৃদ্ধ থাকি। আমরা বলি ভালো যা কিছু আছে তা যেন আমাদের শুনবার সুযোগ করে দেয়, আমরা যেন সুবিধে পাই। আমার আন্তরিক ভালোবাসা, আমার শুভেচ্ছা সমস্ত রইল। নমস্কার। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। নমস্কার শ্রোতা বন্ধুরা, 90.8 কমিউনিটি রেডিও জেইউ এর রেডিও ম্যাগাজিন অনুষ্ঠানে আমি সায়ন। আর আজকে আমার সঙ্গে এই স্টুডিওতে কবিতার ডালি নিয়ে উপস্থিত রয়েছে কবি অভিষেক বলিয়ার। অভিষেক, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। কবিতা এটাই এখন তোমার চিন্তা? তো কবিতা তো এই এখন কেন, সবসময় আমার চিন্তাভাবনার মধ্যে তো কবিতা আছেই। তাহলে আমরা একটা কবিতা দিয়েই আমাদের অনুষ্ঠানটাকে শুরু করি। কি একটা আমার নিজস্ব পছন্দ অনুযায়ী কবিতা বলবো? অবশ্যই। আমার একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে গত বছর, তার নাম মেহেক, নাম কবিতাটা মেহেক, সেইটাই তাহলে আবৃত্তি করছি। নিশ্চয়ই। আমি একটু প্রথমেই একটা কথা বলে রাখতে চাইবো যে আমার কবিতা লেখার অভ্যেস থাকলেও কিন্তু কোনো ফর্মাল ট্রেনিং নেই আবৃত্তি করার। হয়তো ঠিক সেই আপ টু দ্য মার্ক নাও হতে পারে, তবু আমি আমার মতো করে বলছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। কবিতাটির নাম মেহেক। নিঃস্ব আর রিক্ত, শুধু তোমাতেই সম্পৃক্ত, শুধু আকাশ থেকে স্বপ্ন ঝরে টুপটাপ, কিছু অদ্ভুত মুহূর্ত আর স্বপ্ন সেতু জুড়ত, কিছু গন্ধ, কিছু অন্ধকারে চুপচাপ। থাক না কিছু মিথ্যে, তবু আমার অস্তিত্বে কিছু স্পর্শ তোমার না বলা চিৎকার, কিছু না বোঝা বিস্ময়, কিছু বুঝতে চাওয়ার ভয়, আমার অনুভূতির শেষ বিন্দুর পার। সাগর গভীর জল, শান্ত অচঞ্চল, তবু ঢেউ ওঠে আর নৌকো আমার ধোয়। সেই ঢেউ জাগানো রাত, দুটো আদর করা হাত, ভোরে শান্ত শিশির হাতের ওপর শোয়। তুমি জ্বালিয়ে দিতে পারো আমায় এক্ষুনি এইবারও, আমার মিথ্যে কথার সামান্য সংসার। শুধু শিউলি ফুলের গন্ধ, প্লিজ দরজাটা থাক বন্ধ, আমার সুযোগ চাই আবার হারাবার। অভিনব, মানে বলার ভাষা নেই, এত সুন্দর কবিতাটা বললে। এই যে কবিতা লিখছো, মানে যখন থেকে তোমার কবিতা লেখা শুরু, প্রথমে হঠাৎ কবিতাই কেন? মানে মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম বলেই কি? যে কোনো আর্ট ফর্মই হচ্ছে নিজের অনুভূতি বা মনের একটা প্রকাশ করার মাধ্যম। কবিতাও সেই অর্থে একটা নিজের মনের অনুভূতি প্রকাশ করার মাধ্যম তো বটেই, কিন্তু আমি যে অন্য কিছু পথ না বেছে কবিতার মাধ্যমেই মনের অনুভূতি প্রকাশ করবো, এরকম যে ভেবেচিন্তে খুব সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়া তা তো নয়। যার যেটা ন্যাক, যার যেটা আছে, কেউ হয়তো সুরের সাধনায় নিজের অনুভূতিকে সুন্দরভাবে প্রকাশ করতে পারে এবং তার মাধ্যমে নিজেকে খুশি হয় নিজেকে। আমি হয়তো কবিতা লিখে খুশি হই, হয়তো আমার সেই দিকটার ন্যাকটা বেশি, সেই জন্যই হয় তো। আর এই যে কবিতা যখন লেখো, তখন তো একটা বিষয়বস্তুকে মাথায় চিন্তায় রেখে লেখো। কবিতা যে সবসময় খুব সচেতনভাবে লেখা হয় তা কিন্তু নয়, হট করে একটা লাইন মাথায় খেলে যায়, মানে অবচেতনেও কবিতা এসে যায়। আমি তো বলবো যে অ্যাকচুয়ালি সবসময় ইচ্ছে কষ্ট করে কবিতা লেখা খুব মুশকিল, বরঞ্চ কবিতা যার আসে এমনিই আসে। আমাদের বোধ আমি একটা ঠিক এক্স্যাক্ট কোটেশনটা আমার মনে নেই, রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন যে আমাদের সেরা সৃষ্টিগুলো কিন্তু অহৈতুকী। আমি সামনের মাঘ মাসের সংখ্যায় পত্রিকায় একটা মাঘ মাসের বর্ষার কবিতা লিখব, এইভাবে কবিতা লেখা সে সৃষ্টি কখনো সবচেয়ে ভালো সৃষ্টি হতে পারে না। আমার মনে হয় যে লাইনটা অহেতুক আপনার মাথায় এসছে, সেই লাইনটা যদি আস্তে আস্তে, তারপর অবভিয়াসলি কিছু তো কনস্ট্যান্ট থাকেই, তার সেইটাকে যখন লেখা হয় সেইটাই সেরা সৃষ্টি হয়।
আর এই যে কবিতা তুমি যে লিখছো, কবিতাগুলোর মধ্যে কি তোমার যে ঘটনাগুলো থাকে সেগুলো কি আত্মকেন্দ্রিক? এটা তো আমার বিরুদ্ধে একটা অভিযোগ বলতে পারো, কারণ আমার এক খুব কাছের বন্ধু একবার বলেছিল যে বলিয়ার তুই তো কবিতা কম লিখিস, ডায়েরি বেশি লিখিস। মানে নিজের কবিতার সঙ্গে জীবনটাও যেন মিলিয়ে যায় হয়তো। মানে আসলে কখনো কখনো আমার মনে হয় যে আমি হয়তো যে সমাজের আরো বড় চেতনা বা সমস্যাগুলোকে হয়তো এড়িয়ে যাচ্ছি কি, বড্ড বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি কি। আচ্ছা অভিষেক, এরকম কি কখনো হয়েছে যে তুমি কবিতা লিখছো, আত্মকেন্দ্রিক কবিতা, অথচ সেই কবিতাটাই যারা তোমার পাঠকেরা রয়েছে তাদের জীবনের সঙ্গে মিশে গেল? এরকম কি কখনো হয়েছে? এরকম কি কোনো ফিডব্যাক কবিতা লিখে পেয়েছো? এ তো অনেকবারই হয়েছে। আমি এক্ষুনি একটা নির্দিষ্ট উদাহরণ হয়তো বলা মুশকিল, কিন্তু অ্যাকচুয়ালি আমার কথা ভেবেই আমি লিখেছি। আসলে আমরা সেই কবিতা, সেই গানই সবচেয়ে বেশি জনপ্রিয় হবে বলে আমি মনে করি, যেটা মানুষ মনে করে যে আরে আমিই তো বলতে যাচ্ছিলাম, আমার আগেও লিখে দিয়েছে আমার কথাটা, মুখের কথাটা। এটা যে কোনো গান বা যে কোনো কবিতার ক্ষেত্রেই আমার মনে হয়। আমরা রবীন্দ্রনাথকে এত ভালোবাসি কেন সবাই? আমরা ভালোবাসি এই জন্যই যে আমরা রবীন্দ্রনাথ বোধহয় আমাদের প্রতিটা জীবনের, প্রতিজনের জীবনে প্রতি মুহূর্তের জন্য কিছু না কিছু ভেবে যেন আগে থেকেই লিখে রেখেছেন। আমরা যখন দুঃখিত হই আমরা তখন মনে করি যে রবীন্দ্রনাথের এই করেছো ভালো গানটা মনে হচ্ছে গুনগুন করে গাই। আবার যখন মনে আনন্দ হচ্ছে তখন একটা রবীন্দ্রনাথের কবিতা ঠিক আমাদের সামনে হাজির হয়ে যায়। তিনি যে অন্যের হয়ে ভেবে রেখেছেন এবং তার সে হয়তো অতটা ভালো এক্সপ্রেস করতে পারছে না, তিনি তার হয়ে এক্সপ্রেসটাও করে রেখেছেন। এইটাই হচ্ছে জনপ্রিয়তা। গান বা কবিতা দুটোরই আমি মনে করি মূল একটা পেছনে ফ্যাক্টর। আর তুমি যে এই যে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলছো, রবীন্দ্রনাথ মানেই কবিগুরু, আর কবিগুরু মানেই তোমার লেখা একটা কবিতা রয়েছে কবি, সেই কথাটা আমার মনে পড়ে যাচ্ছে। সেই কবিতাটা আমাদের একটু শোনাও না। কবিতাটার নাম কবি। ছেঁড়া জামা, উস্কো খুস্কো চুল, আদর্শ ভ্যাগাবান্ড কবি। আমি চাই এবার এটা ভাঙুক, এবার উল্টে যাক ছবি। খেতে পায় না, হাতে টাকা নেই, কেন সব্বাই কি কুঁড়ে? সব্বাই কি চূড়ান্ত অলস, উদ্যমহীন ফালতু ঘুরে? এদেরই ভাইপো, দাদা, কাকু, বন্ধু বা বন্ধুর মতনই, তারা কিন্তু ভালো চাকরি করে, 3 বেডরুম ডাইনিং ব্যালকনি। কারো হয়তো আলুর আড়ত, কেউ উকিল, কেউ চিকিৎসক। শুধু এই হতভাগাগুলো লক্ষ্মী ছাড়া গাধা আহাম্মক। দিনে রাতে বসে আছে খালি, কাজ নেই, চুল করছে দাড়ি, ফিরলেই গালাগালি খাবে, সেই ভয়ে ঢোকেই না বাড়ি। কিন্তু কেন? এটাই কি নিয়ম? এটাই কি চাপানো নিয়তি? যারা বড়, যারা ঝকঝকে, তারা কবিতা লিখলে কি ক্ষতি? আমি কিন্তু আশা করে আছি একজন একদিন আনমনে 9তলা অফিস থেকে নেমে 2টো কবিতা লিখলো মুঠো ফোনে। নিজের খেয়াল খুশি মতো, হয়তো বা দুঃখ পুষে রেখে, হয়তো বা খুব ছোট কথা, যেমন সে দেখে তাই লেখে। হয়তো সে বুদ্ধিজীবী নয়, কিংবা হয়তো নয় প্রতিবাদী, তবু ভুল হয়ে যাবে যদি তাকে কবির আসনটা না দিই। হ্যাঁ, সেও মন থেকে কবি। এ কবি নতুন তবু চেনা, কোট প্যান্ট টাইগুলো তার কবিতাকে মারতে পারবে না। বাহ, খুব ভালো। আর তুমি যুব কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের সেখানের কর্মী, সরকারি কর্মী, সময় পাচ্ছ কী করে এত কবিতা লেখার? আমি তো বলবো আগের থেকে আমার কাজের চাপ কমেছে। আমি শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে বিটেক ইঞ্জিনিয়ার, এবং আমি কিছু বহুজাতিক প্রাইভেট কোম্পানিতে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারও বছর 2 চাকরি করেছি। এই জায়গাটায় তোমায় একটু থামাচ্ছি। তোমার এই যে ইঞ্জিনিয়ারিং থেকে কবিতায় আসা, তার মানে এটা অন্তত প্রমাণিত হয় আজকালকার দিনে যে এই যে সৃষ্টি করতে, মানে ভাবের মাধ্যম সৃষ্টি করতে, মানে শুধু যে বাংলা সাহিত্য নিয়ে পড়তে হবে, ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে হবে এমন কোনো ব্যাপার নয়। সায়েন্স নিয়ে পড়লেও মানুষ আজকাল ভাবের দুনিয়ায় আসতে পারেই। সৃষ্টিশীলতা তো মানে স্ট্রিম, ইরেসপেক্টিভ অফ দ্য স্ট্রিম, আমি মনে করি যা সৃষ্টিশীলতা ভেতরে আছে, সেটা সায়েন্স পড়লো কি, কমার্স পড়লো কি, টেকনোলজি পড়লো কি, আর্টস পড়লো, এটা কি খুব বেশি গুরুত্ব রাখে বলে আমি মনে করি না। আর আমরা যখন আমাদের এই ভাগ হয়ে যায়, সেটা ক্লাস 10 বা একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা পাওয়ার পর, তার আগে থেকেই কিন্তু আমরা অনেকের মধ্যে সৃষ্টিশীলতার বিকাশ দেখে থাকি। যে কমার্সে যাবে কি সায়েন্সে যাবে সে তো 10-এর পর, ক্লাস 10 হয়ে যাওয়ার পর সিদ্ধান্ত হয়, কিন্তু সৃষ্টিশীলতা তার আগেই বিকাশ হয়। অর্থাৎ এইটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয় যে কে ইঞ্জিনিয়ারিং পড়েছে বা কে। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি যতদূর জানি। এবং আমরা যদি যারা লেখক, কবি, সাহিত্যিক দেখে থাকি, তাদের বা অন্যান্য সৃষ্টিশীল কাজেও যুক্ত, যারা অভিনেতা, ডান্সের সাথে যুক্ত, নাটকের সাথে যুক্ত, তাদের শিক্ষাগত যোগ্যতা ভীষণই ভ্যারিড। এবং আমরা তো অনুপম রায়ের নামও শুনেছি, তিনিও তো ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে চাকরি করতেন। তো তার মধ্যে সৃষ্টিশীলতা তো অভাবই জন্য কখনো হয়নি যে তিনি ব্যাঙ্গালোরে একজন ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করেছেন বলে। এটা তো আমার মনে হয় খুব একটা বড় ফ্যাক্টর নয়। সেই খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো অভিষেক। আর এই যে তোমার সঙ্গে কথা বলতে বলতে আরও একটা কবিতা শোনার ইচ্ছে কিন্তু আমার মনের মধ্যে চলে এসছে।
এবার তুমি আমাদের কি শোনাবে? আমি এই কবিতাটা অনেক ছোটোবেলায় লিখেছিলাম, যখন স্কুলে পড়ি। তা এই আমার আগের দুটো কবিতা বললাম বেশ ছন্দময় কবিতা, এটা ছন্দ নিশ্চয় আছে, কিন্তু একটু গদ্য কবিতা। আমি কম লিখি গদ্য কবিতা, তবে একটা গদ্য কবিতা থেকে পড়ে শোনাচ্ছি। জীবনে আনন্দও আছে, দুঃখও আছে। এর মধ্যে আনন্দ আমার বন্ধু, তাকে খুব ভালোবাসি আমি। আর দুঃখ, সে আমার শত্রু, তাকে দু চোখে দেখতে পারি না আমি। তাই সেও ছাড়ে না, যতটা পারে আমাকে কাঁদায়। আর কাঁদাবে নাই বা কেন, আমি তো দুঃখের সাথে বন্ধুত্ব করিনি। দুঃখ বিলাসিতা বলবো এটাকে? দুঃখ বিলাসিতা আমার কবিতায় ঘুরে ফিরে অনেক রকমভাবে এসছে, হয়তো এটা দুঃখ বিলাসিতার একরকম ভ্যারাইটি। আচ্ছা অভিষেক, সত্যি বলো তো, দুঃখটাকেও কি এনজয় করা যায়? নিশ্চয়ই করা যায়। কিভাবে? অ্যাকচুয়ালি আমি বলবো দুঃখ এনজয় করার থেকে বড় কথা, দুঃখ যখন হয় আর দুঃখ যখন করে, এই দুটো আলাদা স্টেজ। একই হয়তো ঘটনার কন্টিনিউয়ামের দুটো স্টেজ। মনে করো যে দুঃখ হচ্ছে কিন্তু আমি দুঃখ করতে পারছি না, সেটা আরও কষ্টকর। বাহ, আমার দুঃখ হচ্ছে কিন্তু আমি তখন এমন একটা কাজের ব্যস্ততায়, এমন একটা ফর্মাল এনভায়রনমেন্টে বসে আছি যখন আমি দুঃখ করতে পারছি না, সেটা আরও কষ্টকর। যে দুঃখ পেয়েও দুঃখ করতে পারে না। আচ্ছা, যখন কাজে আমরা ব্যস্ত থাকি, দুঃখ করতে পারছি না, আমরা কি কাঁদার জন্যে অন্য কোনো সময়টাকে বেছে নিতে পারি? তো করতেই হয়, এটা একটা ইগো ডিফেন্স মেকানিজম। আমি সাইকোলজি নিয়ে খুব বেশি পড়াশোনা করিনি, কিন্তু একটু আমার একটা অপশনাল পেপার ছিল সিভিল সার্ভিসে সাইকোলজি, তাতেও আমি একটু আধটু যা পড়েছি যে মানুষ তো ইগো ডিফেন্স মেকানিজম বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষের মধ্যে প্রকাশ পায়। হয়তো এই যে দুঃখটা জমিয়ে রাখা, কারুর হয়তো সেটা হয়তো রাগের আউটবাস হিসেবে একটা অন্য কারুর উপর গিয়ে প্রকাশ হয়ে পড়ে। কিন্তু কেউ যদি সেটাকে সেইভাবে, সেই নেগেটিভভাবে প্রকাশটা না করে, কেউ হয়তো সাবলিমেশনের মাধ্যম দিয়ে সেটা হয়তো অন্য কোনো জায়গায় দুঃখকে কবিতা লেখার মাধ্যমে বা সৃষ্টিশীল কার্যের মধ্যে দিয়ে প্রকাশ করতেই পারে, হয়তো পরে জমিয়ে রেখে। কারণ সবসময় আমরা তো সেটা সামাজিকভাবে আমরা এমন সিচুয়েশানে পড়ি যখন আমরা দুঃখকে প্রকাশ করতে পারি না সবার সামনে, আমাদের তো জমিয়ে রাখতেই হয়। তাহলে শ্রোতা বন্ধুরা, তোমরা শুনলে অভিষেকের কথা, অভিষেকের কবিতা। আর তোমরাও যদি এরকম কেউ কবিতা লেখো, গান লেখো, আমাদের কিন্তু ফোন করো। আমাদের ফোন নাম্বার 24146060। আরও একবার বলছি, 24146060। এখন নিয়ে নেবো একটা বিরতি। বিরতির পর আবার ফিরে আসবো অভিষেকের কবিতা নিয়ে। হাই, আমি অগ্নিমিত্রা পল। ছোটবেলাটা কেটেছে আসানসোলে। তখন রেডিওটাই ছিল একমাত্র এন্টারটেইনমেন্ট। যাদবপুরে MBA করার সময় প্রথম ইউনিভার্সিটিতে আসা। আজ রেডিও জেইউতে এসে ভীষণ নস্টালজিক লাগছে। রেডিও জেইউ অন্যরকম কমিউনিটি রেডিও, যেখানে অনুষ্ঠান হয় মাইকেল অ্যাঞ্জেলোর মতো মানুষকে নিয়ে। জামদানি শাড়ি থেকে বইয়ের প্রচ্ছদ সবই এখানে আলোচনার বিষয়। সিনেমার পোস্টার নিয়ে যে অনুষ্ঠান হতে পারে ভাবতেই পারিনি। ভেবেছি রেডিও জেইউতে শোনার পর। আমি শুনি, আপনারাও শুনুন 90.8 কমিউনিটি রেডিও জেইউ। জাস্ট লিসেন, শুনতে থাকুন। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। বিরতির পর আবার ফিরে এলাম শ্রোতা বন্ধুরা 90.8 কমিউনিটি রেডিও জেইউ এর রেডিও ম্যাগাজিন অনুষ্ঠানে। আমি সায়ন, আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে কবিতা নিয়ে কবি অভিষেক বলিয়ার। অভিষেক, আরও একবার আমাদের স্টুডিওতে তোমাকে স্বাগত। ধন্যবাদ। তুমি ছোটোবেলা থেকে কবিতা লেখো এবং 5 বছর আগে মোহনবাগান ফ্যান্স ক্লাবের যে পত্রিকা রয়েছে সেখানে তোমার কবিতা বেরিয়েছিল। হ্যাঁ। তুমি কি মোহনবাগানের কঠোর সমর্থক? কঠোর কি জানি না, সমর্থক তো বটেই। আমাদের বাঙালি যারা, তারা তো মোহনবাগান বা ইস্টবেঙ্গল এগুলো খুব মনের কাছাকাছি দুটি ক্লাব। আমি যেরকম ব্যক্তিগতভাবে মোহনবাগানের সাপোর্টার ছোটো থেকেই। অর্থাৎ ফুটবলের সঙ্গেও তোমার একটা যোগাযোগ রয়েছে, মানে ফুটবল খেলা দেখো বা খেলতেও ইচ্ছে করে? হ্যাঁ, দেখি তো নিয়মিত, খেলতামও একসময় নিয়মিত। বাহ, খুব ভালো। আর ফেসবুকে তুমি কবিতা লেখো নিয়মিত? হ্যাঁ, আমার একটা অ্যাকচুয়ালি ফ্যান পেজও আছে ফেসবুকে, অভিষেক বলিয়ার নামেই। বাহ, সেখানে কত ফ্যান্স ইতিমধ্যে হয়েছে? সেখানে আপাতত বোধহয় 30টা, একটু বেশি এরকম। বাহ, খুব ভালো। আর শ্রোতা বন্ধুরা, তোমরাও কিন্তু অভিষেকের ফ্যান্স পেজে যোগদান করতে পারো। অভিষেকের কবিতা যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করতে পারো ফেসবুকের মাধ্যমে। অভিষেক, তোমাকে শুভেচ্ছা। আগামী দিনে তুমি আরও
কবিতায় সমৃদ্ধ হও, একজন বড় কবি হও, এটুকুই আমাদের আশা থাকবে। আর তোমার আরেকটা কবিতা আমরা শুনে নেব। এই মুহূর্তে আমার একটা কবিতার কথা মনে পড়ছে, কবিতাটির নাম নাবিক। এই কবিতাটা শুরু করার আগে আমি একটা লাইন একটু অ্যানেকডোট হিসেবে বলতে চাইবো, যে এই কবিতাটার ফার্স্ট লাইনটা আমি লিখেছিলাম অনেক আগে, এবং ফার্স্ট লাইনটা লেখার পর আমি অনেকদিন চুপচাপ অপেক্ষা করেছিলাম, কারণ আমার ঠিক জুৎসই সেকেন্ড লাইন মাথায় আসছিল না। আমি এটা এই কথাটা এই জন্যই মেনশন করতে চাইলাম যে কবিতা এরকম হট করে অনেক সময় আসে, যে জোর করে চেষ্টা করে লেখা যায় না। আমি ফার্স্ট লাইনটা ভাল লেগে গেছিলো, রেখে দিয়েছিলাম। ফার্স্ট লাইনটা লেখার পর যতদিন না আমার খুব মানানসই একটা দ্বিতীয় লাইন মাথায় আসছে, আমি কোনো তাড়াহুড়ো করিনি, কারণ আমি জানি তাড়াহুড়ো করে একটা বাজে লেখার থেকে অপেক্ষা করে একটা ভালো লেখা ভালো। অবশ্যই, আর সেই ভালো লেখাটাই আমরা আজকে শুনবো। পৃথিবীর শেষ প্রান্তে একজন ক্লান্ত নাবিক আজও আশা করে যায় একদিন ঘরে ফিরবে ঠিক। জাহাজে আর কেউ নেই, ভাঙা হাল ভাঙা মাস্তুল, তবু বাড়ি ফেরার স্বপ্নে সে সারাক্ষণ মশগুল। বৃদ্ধ ক্লান্ত দেহ, অদ্ভুত রঙের সাদা দাড়ি, হয়তো ভুলেই গেছে কোনখানে ছিল তার বাড়ি। তবু সেই ক্ষীণ দৃষ্টি ভোরবেলা স্বপ্ন দেখে ঠিক, পৃথিবীর শেষ প্রান্তে নাবিক না জীবন প্রেমিক। বাহ, খুব ভালো লাগলো। একটা মনে হচ্ছে যেন স্বপ্ন তড়ি দিয়ে চলছি তোমার কবিতা শুনতে শুনতে। নিজেকে কখনো নাবিক হিসেবে ভাবতে পেরেছো? যেটা একটু আগেও বললাম যে অনেক কবিতাই আমার ব্যক্তিগত চিন্তাভাবনা বা ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। এটাও হয়তো নিশ্চয়ই অবচেতন মনে কোথাও না কোথাও প্রত্যেক মানুষের আমার মনে হয় কখনো কখনো ভাবে যে সে একটা রিমোট জায়গায় হারিয়ে গেছে। আর তুমি তো জানো সুনীল বা গঙ্গোপাধ্যায়ও কিন্তু নাবিক হবার তার মনে একটা ইচ্ছে ছিল। আমি এটাই বললাম যে মানুষ হয়তো অনেকেরই ইচ্ছে করতে পেরেছেন, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় শক্তিশালী কলমে সেটা এক্সপ্রেস করতে পেরেছেন, কিন্তু সবাই হয়তো সেটা প্রকাশ করতে পারেননি। কিন্তু আমার মনে হয় তুমি কিন্তু ভালোভাবেই প্রকাশ করেছো, আমার মনে হচ্ছে তুমি খুব ভালোভাবেই প্রকাশ করেছো, এবং শ্রোতারাও বুঝতে পারছে যে অভিষেকের কলমটা কতটা এখন ধারালো হয়ে উঠেছে। আচ্ছা, এবার তুমি আমাদেরকে বলো তোমার পছন্দের কবি, মানে আধুনিকের মধ্যে তোমার পছন্দের কবি হচ্ছে কবি শ্রীজাত। কেন কেন ভাল লাগে এত? শ্রীজাতর কবিতায় আমি খুব, আজকে সকালে অবধি আমি একটা আমার ফেসবুক প্রোফাইলে একটা শ্রীজাতর কবিতা শেয়ার করছিলাম। আসলে ওনার কবিতা আমার ভালো লাগে কারণ প্রথমত কবিতা একটা ভালো লাগে, দু তিনটি ফ্যাক্টর থাকে। তার মধ্যে একটা ফ্যাক্টর অবভিয়াসলি ছন্দ। আমার ছন্দহীন কবিতা খুব একটা ভালো লাগে না। গদ্য কবিতা কিন্তু ছন্দহীন হবে তা নয়, গদ্য কবিতারও কিন্তু একটা ছন্দ থাকে। অনেক সময় আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকতে পারে যে হয় কবিতা ছন্দযুক্ত নয়তো গদ্য, তা না, গদ্য কবিতারও ছন্দ থাকে। তা শ্রীজাত গদ্য কবিতা লিখুন বা অন্তমিল থাকে, অর্থাৎ অন্তমিল আছে এরকম কবিতা লিখুন, তাতে ছন্দের ব্যাপারটা খুব ভালো থাকে। আর ওনার যে অন্তমিল, একটা ইউনিক স্টাইল আছে ওনার। যেরকম আজকে সকালে একটা কবিতা পড়ছিলাম, আমার পুরো কবিতাটা মনে নেই, একটা লাইন বলছি, একটা খুব সুন্দর মিষ্টি প্রেমের কবিতা, ঠিক প্রেমের ঠিক মানে কনভেনশনাল প্রেম নয়, একটা খুনসুটি টাইপের একটা লাইন ছিল, যে একটি ছেলে যেন বলছে, মনে হচ্ছে একটা ছেলের বয়ানে বলা হচ্ছে যে আজকে সামথিং, একটা লাইন ছিল যে আজকে চল বসি কোথাও হাত ধরে, তারপর একটি লাইন, তারপর থার্ড লাইনটা যেটা ফার্স্ট লাইনের সঙ্গে মিলছে, সেইখানে লাইনটা যে ফুচকা খাবার একটা লাইন ছিল মাঝখানে, যে ছেলেটি বলছে যে আবার ফুচকা খাবো, এবং তারপর বলছে যে কান ধরে বল ইস কি আমার বাদ ধরে। এই যে লাইনটা হাত ধরের সঙ্গে ইস কি আমার বাদ ধরে, এটা উইদিন কোটেশন, যেন মেয়েটি বলছে ইস কি আমার বাদ ধরে, কিন্তু এত সুন্দর, এত খুব জটিল কথা নেই, খুব উঁচু দরের কথা নেই হয়তো, কিন্তু এত মিষ্টি এবং এত সুন্দরভাবে ডেপিক্ট করেছে এই খুনসুটি ব্যাপারটাকে, আর হাত ধরে তার সঙ্গে বাদ ধরে, এই যে ছন্দর মিলটা, এটা আমার খুব ভালো লেগেছে। এবং অন্যান্য কবিতার মাধ্যমে দেখেছি ওনার চিন্তাভাবনা, একটা কবিতার অনেকগুলো ফ্যাক্টর আছে, যেরকম ডিকশন, যেরকম ছন্দ, যেরকম যে মূল টপিকটা, যে অ্যাপ্রোচ নিয়ে সেই মূল টপিকটাকে আমি আস্তে আস্তে এগোচ্ছি, সবগুলোই আমার ওনার ভালো লাগে। অভিষেক, আজকে আর হাতে আমাদের সময় নেই, আজকে আমাদের রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হবে। তবে আমাদের শ্রোতা বন্ধুরা কিন্তু তোমার আরও একটা কবিতা আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটা শোনার জন্য অপেক্ষা করছে। কি শোনাবে? একটা একটু অন্য ধরনের কবিতা শোনাই, এটা যেন একটা মানুষের দুটো সত্তার মধ্যে কথোপকথন, এই ধরনের কবিতাটা। আর তোমার কবিতা শুরুর আগে বলিনি, অভিষেকের কবিতাটা শুনতে শুনতে আমরা আজকের রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে আবার অন্য একদিন অভিষেককে নিয়ে ফিরে আসবো। শ্রোতা বন্ধুরা, তোমরা কিন্তু অপেক্ষায় থেকো এবং শুনতে থেকো 90.8 কমিউনিটি রেডিও JU এর রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান। আর আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আমাদের ফোন করো, আমাদের ফোন নাম্বার
24146060। আরও একবার বলছি 24146060। তোমাদের এলাকার নিজস্ব রেডিও স্টেশনে অবশ্যই ফোন করো, এবং তোমরাও যদি কেউ কবিতা লেখো, গান লেখো, না ভেবে চলে এসো চটপট। অভিষেক, মনটা খালি ছোঁক ছোঁক আর ফালতু কি সব বকছো? আমি শুনছি না তো কিচ্ছুই, এই মনটা শুধুই ছুঁই ছুঁই। আর মাথায় কী সব ঘুরছে আর কোন আগুনে পুড়ছে, লোকে কী সব জানি করছে, তাদের ঠোঁট দুখানা নড়ছে, বোধহয় বলছে কিছু তারা, আমি বেবাক দিশাহারা। না শুনছি না চাই বুঝছি, শুধু একটা জিনিস খুঁজছি, যেটা খুঁজছি সেটা পেলেও, যাকে চাইছি কাছে এলেও আমি জানি না কি করব, ভীষণ সমস্যাতে পড়ব। আমার লক্ষ্য কেমন ফাঁকা, শুধু শূন্য চেয়ে থাকা, এমন বেকার বাউন্ডুলে আমি সব গিয়েছি ভুলে। কিছু বলছো বোধহয়, ছাড়ো, তুমি ঘুম পাড়াতে পারো? খুব ক্লান্ত ওঠা নামায়, একটু ঘুমোতে দাও আমায়। তুমি এতই অবাক তবু, তোমার রক্ত কেন সবুজ? তোমার মাথায় এত ছিট, কী সব আধ ভাঙা সার্কিট, কী সব আগুনে ভল কেন, তবু বাঁচতে চাও কেন? তোমার অখাদ্য বাস্তব, তবু বাঁচার এত লোভ। কথা বলছো কাকে ডেকে, এত আশাই বা কোত্থেকে? এসব অভ্যেস বদলাও, তুমি বড্ড বেশি চাও। মাথার ভেতর কী সব পোকা, কী সব বলছে বোকা বোকা, কিসে কামড়িয়েছে যেন, আমি ঘুমোচ্ছি না কেন? তোমার অসহ্য আঁদলামো অনেক হলো, এবার থামো। তোমার ঘুম কি করে হবে? তুমি আকণ্ঠ বৈভবে সেই জন্ম থেকে ডুবে, তাই ঘুম গিয়েছে উবে। শুধুই কাঁদুনি রাত দিন, তোমার ক্লান্তিটা শৌখিন। টুকরো অশান্তিতে আমি হারছি লড়াই জিতে, হিসেব কষার খাতায় বিশাল শূন্য আমার পাতায়। অঙ্কেরা নয় চেনা, তাই হিসেবও মিলছে না, ফের নতুন অঙ্ক আরও। তুমি ঘুম পাড়াতে পারো? আজ লুকিয়ে রাখো বন্দুক, আমি ঘুমোতে চাই বন্ধু। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। নমস্কার, আমি অনুপম, আপনারা শুনছেন 90.8 কমিউনিটি রেডিও। আমি নিজে যাদবপুরের ছাত্র এবং আমি এই রেডিওটি নিয়মিত শুনি। এখানের যে বৈচিত্র্য, যে সব রকমের মিউজিককে প্রাধান্য দেওয়া এবং সম্পূর্ণ অবাণিজ্যিকভাবে এই চেষ্টা চালিয়ে যাওয়া, এটা সত্যি গর্বের ব্যাপার একটি আমাদের ক্ষেত্রে। আর কি বলবো, যে প্রত্যেকটা মানুষ এখানে সুযোগ পেতে পারেন এবং নতুনদের সুযোগ দেওয়ার একটা অদ্ভুত চেষ্টা এবং আন্তরিকভাবে সেইটাকে ফলো আপ করে যাওয়া, সেটা রিয়েলি ইনক্রেডিবল। অল ক্রেডিটস গো টু দ্য পিপল হু আর ওয়ার্কিং হিয়ার। এবং যারা এই উদ্যোগটাকে বাঁচিয়ে রাখতে পারেন তারা আপনারা যারা শুনছেন, এবং এই উদ্যোগ, এই শিশু সাহিত্য, কিশোর সাহিত্য, এদের এই সব জিনিসপত্র নিয়ে যারা কাজ করতে এত আগ্রহী এবং এইভাবে চেষ্টা করে যাচ্ছেন, আপনারা যদি প্লিজ একটু সাপোর্ট করেন এনাদের, খুব ভালো হয়। এবং তাহলে রেডিও জেইউ আরও অনেক দিন, অনেক বছর আপনাদের অনেক গান, অনেক ভালো কাজের মধ্যে রাখতে পারবে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা শুনছেন আপনারা যদি চেনেন কাউকে, নতুন শিল্পী যারা গান লিখছে, গান সুর করছে, বা খুব ভালো কোনো যন্ত্র বাজাতে পারেন বা গাইতে পারেন, আপনারা প্লিজ যোগাযোগ করুন 24146060 এই নাম্বারে। যদি টেলিফোন না করেন, ইমেল করতে পারেন radiojeu@gmail.com, এবং আপনাদের বায়োডাটা পাঠান এবং আপনাদের স্যাম্পলস পাঠান। আপনারা এখানে এসে অনুষ্ঠান করতে পারবেন এবং মানুষের কাছে আপনাদের গান পৌঁছে যাবে শুধুমাত্র রেডিও জেইউ 90.8 এদের উদ্যোগে। ভালো থাকবেন। জাহাজ মাস্তুল ছাড়খার, তবু গল্প লিখছি 5 বার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার মজা।